হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট জব গাইডেন্স। স্মার্ট জব গাইডেন্সে আজকে থাকছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কিছু খুবই অসুবিধা যেগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব। অর্থাৎ ডার্ক সাইডগুলো, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ডার্ক সাইডগুলো আমি আলোচনা করব। দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, কলেজে ভর্তি হব, নার্সিংয়ে ভর্তি হব, আমরা কি এই প্রকল্পের সুবিধা পাবো? তো এই রকম প্রশ্নের উত্তর কীরকম হবে, প্রশ্নটা আমি ভেঙে বলছি। কলেজে ভর্তি হব মানে এখন আমি ভর্তি হইনি, বা নার্সিংয়ে ভর্তি হব এখনও ভর্তি হইনি, অর্থাৎ আমার কাছে কোনো কলেজের অ্যাডমিশন রিসিপ্ট বা কিচ্ছু নেই, আমি জাস্ট ভেবেছি। তো যারা এখনও ভর্তি হওনি তারা কিন্তু এইটা আবেদন করতে পারবে না, মানে আবেদন করলেও তোমাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে। তাহলে তোমাকে এই স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য আগে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, তোমাকে অ্যাডমিশন নিতে হবে, নিলেই তবে তুমি স্টুডেন্টস ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সিস্টেমটা কীরকম, কেন তোমরা ভর্তি না হলে পারবে না সেইটা আমি বোঝাচ্ছি। প্রথমে কি হয় ব্যাপার, প্রথমে স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, তারপরে সেই অ্যাপ্লাইয়ের পরে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে ডকুমেন্টস পাঠানো হয়, মানে স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন সেটা পাঠানো হলো হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে। তারপরে কোথায় গেল, এবার হেড অফ দ্য ইনস্টিটিউশন ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে নবান্ন বিকাশ ভবন রয়েছে সেখানে পাঠাবে। তারপরে কি হবে, তারপরে সেই ভেরিফিকেশান ব্যাংকে পাঠাবে, ব্যাংক আবার ভেরিফাই করবে, তারপরে টাকাটা পাওয়া যাবে। অর্থাৎ যদি কেউ ইনস্টিটিউশনে এখনও ভর্তি হয়নি তারা কিন্তু পারবে না, কারণ এখানে ইনস্টিটিউশনে ভেরিফিকেশন করবে। তো যারা ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেছো, রিসিপ্ট কপি পেয়ে গেছো, অ্যাডমিশন রিসিপ্ট কপি পেয়ে গেছো, তারাই আবেদন করতে পারবে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, আমরা কি টাকা হাতে পাবো? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা অধিকাংশ লোক আমাকে জিজ্ঞাসা করেছে, অধিকাংশ বন্ধুরা জিজ্ঞাসা করেছে, আমরা কি টাকা হাতে পাবো? তো আমি এক কথায় অ্যান্সারটা দিচ্ছি, হ্যাঁ, আমরা কিছু টাকা হাতে পাবো, মানে কিছু টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাবো, আর কিছু টাকা ইনস্টিটিউশনাল ফিজ, অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে ফিজ বা কোর্স ফিজ, সেটা কিন্তু ডাইরেক্ট কলেজের অ্যাকাউন্টে চলে যাবে, তুমি সেটা পাবে না। কিছু টাকা হাতে পাবে আর কিছু টাকা ইনস্টিটিউশনাল যে কোর্স ফিস সেটাতে চলে যাবে। তো সাপোর্টিং ডকুমেন্টসটা আমি কি দেখাচ্ছি, দেখো দেওয়া আছে, দি স্টুডেন্টস ক্যান ইনকার এক্সপেন্ডিচার আপ টু 30% of the total loan sanctioned for non-institutional expenses for the whole course of study, অর্থাৎ আপ টু 30% নন ইনস্টিটিউশনাল এক্সপেন্সেস, মানে তুমি বই খাতা বা পেন এইগুলো কিনবে, তার জন্য তুমি যে টোটাল লোনটা স্যাংশন হয়েছে তার 30%টা তুমি পাবে, আর 20% কি, আর 20% স্যাংশন হবে। তো কিসের জন্য? লিভিং এক্সপেন্সেসের জন্য। মানে তুমি ধরো হোস্টেলে বা মেসে আছো, তো সেই যে খরচ হবে, অর্থাৎ টোটাল লোনের 20% লিভিংয়ের জন্য, হোস্টেল মেসের খরচের জন্য, আর 30% সেটা তুমি যেটা নন ইনস্টিটিউশনাল, অর্থাৎ বই খাতা পেন অ্যাসাইনমেন্ট এগুলোর যে খরচ সেগুলো তুমি পাবে। এই টাকাটাই তোমার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ঢোকানো হবে। তাহলে এই 30% আর 20%, লোনের 30%, টোটাল লোনের 30% এবং 20% টাকা তোমার ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ঢোকানো হবে, আর বাকি টাকা যেটা ইনস্টিটিউশনাল ফিজ বা কোর্স ফিজ যেটাকে বলছি, সেটা ডাইরেক্ট কলেজের অ্যাকাউন্টে চলে যাবে, তুমি ওটা হাতে পাবে না। 3 নম্বর কোশ্চেন, চাকরি যদি না পাই তাহলে কি লোন শোধ করতে হবে না? অবশ্যই লোন শোধ করতে হবে, চাকরি পাও আর না পাও তোমাকে লোন শোধ করতে হবে। সাপোর্টিং পিডিএফটা দেখে নাও, কি বলেছে, রিপেমেন্ট পিরিয়ড শ্যাল বি 15 years আন্ডার দিস ক্রেডিট কার্ড ইনক্লুডিং মোরাটোরিয়াম রিপেমেন্ট হলিডে, অর্থাৎ তোমাকে চাকরি পাও আর না পাও কিন্তু বলা নেই, 15 বছরের মধ্যে লোন নেওয়ার 15 বছরের মধ্যে তোমাকে টাকা শোধ করতে হবে। এরপরে কি আছে, সেকেন্ড পয়েন্টটা পড়ে দেখো,
দি স্টুডেন্ট অর হিজ প্যারেন্ট অথবা লিগাল গার্ডিয়ান ক্যান রিপে দি লোন অ্যামাউন্ট। অর্থাৎ স্টুডেন্ট যদি কোনো কারণে মারা যায় বা কোথাও পালিয়ে যায়, যদি কোনো কারণে লোন শোধ করতে না পারে, তাহলে কিন্তু ওই যে প্যারেন্ট বা লিগ্যাল গার্ডিয়ান তাকে কিন্তু লোনটা শোধ করতে হবে। স্টুডেন্ট যদি না করতে পারে, তারা লিগ্যাল গার্ডিয়ান বা প্যারেন্ট শোধ করতেই হবে 15 বছরের মধ্যে। আচ্ছা, অর্থাৎ চাকরি না পেলেও তোমাকে লোন শোধ করতে হচ্ছে। আরেকটা পয়েন্ট কি রয়েছে, 1% ইন্টারেস্ট কনসেশন উইল বি প্রোভাইডেড টু দি বরোয়ার ইফ দি ইন্টারেস্ট ইজ ফুলি সার্ফেস ডিউরিং দি স্টাডি পিরিয়ড। যদি তুমি স্টাডি পিরিয়ডের মধ্যে, অর্থাৎ তুমি পড়তে যদি টাকার ইন্টারেস্টটা ফুলি সার্ভিসড মানে ইন্টারেস্ট দিতে থাকো, তাহলে 1% ছাড় দেওয়া হবে। অর্থাৎ যেখানে 4% ইন্টারেস্ট হয়, সেখানে 3% ইন্টারেস্ট তোমাকে তার টাইমের মধ্যে, অর্থাৎ 1 বছরের মধ্যে বা স্টাডি পিরিয়ডের মধ্যে তোমাকে শোধ করে দিলে তুমি 1% রিবেট পাবে, অর্থাৎ কনসেশন পাবে, যেটা 3%-এ তুমি দিতে পারবে। যেখানে 4% ছিল, সেখানে 3%-এ তুমি লোনটা শোধ করতে পারবে। এরপর দি স্টুডেন্ট অর the co-borrower as case may be shall be liable to repay the loan on time as first charge। অর্থাৎ গার্ডিয়ান বা প্যারেন্ট যদি নাও দেয়, কিন্তু যাকে তুমি co-borrower রাখছো, অর্থাৎ co-borrower বলতে অ্যাকচুয়ালি লিগ্যাল গার্ডিয়ানকে বোঝায়। তো co-borrower যাকে রাখছো, মানে co-applicant বা co-borrower, তুমি যে লোন নিচ্ছ তার যে co-borrower, তোমার বাবাকে রাখতে পারো, মাকে রাখতে পারো, যা লিগ্যাল গার্ডিয়ান রয়েছে, তুমি যদি শোধ করতে না পারো, কিন্তু ওই বরোয়ারকে ওই টাকা কিন্তু 15 বছরের মধ্যে শোধ করতে হবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন কি, আমি যদি এমনি শখের জন্য অ্যাপ্লাই করি তবে কি কোনো প্রবলেম হবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা অনেকে ভাবছি যে আমরা শখের জন্য ক্রেডিট কার্ডটা করব, আমাদের পরবর্তীকালে দরকার হলে হবে, না হলেও নাই হবে। তার জন্য উত্তর কি, যখনই তুমি লোনের জন্য অ্যাপ্লাই করে দিলে, আমি প্রথমটা দেখাচ্ছি, দেখো, যখনই তোমরা লোনের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছ, স্টুডেন্ট অ্যাপ্লাই করলো, হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে গেল, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের কাছে গেল, ব্যাংকের কাছে গেল, তো টোটাল প্রসেসটা যখন হয়ে যাচ্ছে, যখন তুমি করে দিলে, লোনের জন্য অ্যাপ্লাই করে দিলে, তখন কিন্তু অটোমেটিক্যালি ব্যাংক লোন করে দেবে। যদি তোমার সব ভেরিফিকেশন ঠিক হয়ে যায়, সব তথ্য যদি ঠিক থাকে, ব্যাংক কিন্তু অটোমেটিক লোন স্যাংশন করে দেবে। অর্থাৎ কলেজের অ্যাকাউন্টে তোমার যে কোর্স ফিস সেটা কিন্তু ঢুকিয়ে দেবে। অর্থাৎ তুমি কার্ড করলে তুমি মনে রাখবে যে তোমার লোন স্যাংশন হয়ে গেল, তুমি যখন অ্যাপ্লিকেশনটা করলে। অর্থাৎ কার্ড করা মানেই তোমার লোন স্যাংশন হয়ে গেল। তবে অনেক ব্যাংক কি করে, যে লোনটা স্যাংশনের আগের মুহূর্তটা কি করে, তোমাকে আরেকবার কনফার্ম করিয়ে নেয়। এই কনফার্ম করানোর অর্থ কি, যে তুমি সত্যি কি নেবে লোনটা। অনেক ব্যাংক করে, কিন্তু আবার অনেক ব্যাংক লোন স্যাংশন করে দেয়, দিয়ে কলেজের অ্যাকাউন্টে কোর্স ফিজ হিসাবে টাকা পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ তুমি যখন ক্রেডিট কার্ড করে নিচ্ছ, মানে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করছো, তো অটোমেটিক্যালি কিন্তু লোন স্যাংশন হয়ে যাচ্ছে। তো এমনি শখের জন্য করলেও কিন্তু এরকম প্রবলেম হবে, যে টাকা না লাগলেও কিন্তু অটোমেটিক লোন স্যাংশন হয়ে যাবে। আর কি, লোন স্যাংশনের সঙ্গে সঙ্গে তোমার কি ইন্স্যুরেন্সও হয়ে যাবে, একটা লাইফ ইন্স্যুরেন্স হয়ে যাবে। লাইফ ইন্স্যুরেন্স হওয়া মানে তোমার ওই যে লোন স্যাংশন হলো, সেখান থেকে কিছু টাকা ইন্স্যুরেন্সের জন্য কাটা হবে, প্রিমিয়াম হিসাবে কাটা হবে। তো এমনি শখের জন্য করা উচিত নয়, যদি কাজে লাগে আমার মতে তবেই করা উচিত। এরপরে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, লোন অ্যাপ্লাই করার জন্য কি আলাদা কোনো চার্জ দিতে হবে? লোন অ্যাপ্লাই করার জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে মানে, আমি লোনটা যখন অ্যাপ্লাই করছি, ব্যাংক থেকে যখন লোনটা নিচ্ছি, তখন কি ব্যাংকে কিছু টাকা দিতে হবে? এই উত্তরটা এইখানে দেওয়া আছে, মার্জিন মানি। ভালো করে দেখো, মার্জিন মানি। যখনই আমরা 4 লাখ পর্যন্ত লোন নেব, তখন ব্যাংকে চার্জ হিসাবে কোনো টাকা দিতে হবে না। এরপরে দেখা গেল
নিচেরটা দেখো, সি নম্বর বা ডি নম্বরটা দেখো, সি নম্বরটা দেখো। সি নম্বরে কি রয়েছে, ধরো স্কলারশিপ অ্যাসিস্ট্যান্টশিপ টু বি ইনক্লুডেড ইন মার্জিন। সাপোজ আমি 3,90,000 টাকা নিলাম, 3,90,000 টাকা নিলাম, 3,90,000 টাকা নিলাম। এরপরে দেখা গেল আমি ওই বছরে স্কলারশিপ পেলাম, স্টেটের কোনো স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ধরো 20,000 টাকা পেলাম, তাহলে সেটা কি দাঁড়ালো, 4,10,000। অর্থাৎ তখন কিন্তু লোন 3,90,000 থাকলো, কিন্তু 3,90,000 প্লাস এই যে 20,000 টাকা 4,10,000 হয়ে যাচ্ছে। লোন কিন্তু 3,90,000, কিন্তু 4,10,000 যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু একটা মার্জিন মানি হয়ে যাবে, যেটা হচ্ছে 5% তোমাকে ব্যাংকে রাখতে হবে। অর্থাৎ যখনই লোনটা করবে, যদি 4 লাখের কমে হয়ে যায় তো 4 লাখ এমন করবে যেন 4 লাখ যেন অতিক্রম না করে। যদি 4 লাখ অতিক্রম করে যায় তাহলে তোমাকে 5% টাকা মার্জিন হিসাবে অতিরিক্ত টাকা দিতে হবে, সেটা ব্যাংকে রাখতে হবে। 5% টাকা, যে টাকা নেবে তার 5% টাকা দিতে হবে। সেটা কষান মানি হিসাবে হোক বা রিফান্ডেবল মানি হিসাবে হোক, তোমাকে জমা করতেই হবে। এরপরে ওই টাকা যে জমা করলে তুমি পরবর্তীকালে ওই টাকা ফিরে পেতেও পারো বা নাও পেতে পারো। ওটা তোমার টাকা, তুমি ফিরে পেতেও পারো, নাও পেতে পারো। তাই লোন করলে ভালোভাবে জিনিসগুলো বুঝে নেবে এই ইনস্টিটিউশনের কাছে যেখানে তুমি পড়ছো, এবং যে ব্যাংক থেকে লোন নিচ্ছ সেখান থেকে ভালোভাবে জিনিসটা বুঝবে। বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম বলবে, কিন্তু প্রত্যেকটা জিনিস ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বুঝে নেবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং নতুন নতুন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো।